কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচন পেছানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, দেশের সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে একটি দল আবেগতাড়িত প্রস্তাব দিচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে সরকার প্রধানের জুলাই সনদ বাস্তবায়নের কোনো এখতিয়ার নেই। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। এদিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহাকালের মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের 15 বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এখন যেটা দরকার, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সব দলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসিকে নির্বাচনে বিতর্কিত কাউকে দায়িত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের দায়িত্ব। বৃহস্পতিবার বৈঠক শেষে মঈন খান বলেন, 15 বছরের কর্মকর্তারা 15 মাসে পরিবর্তন হবে না। বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আগামী নির্বাচনে অন্তত 10 লাখ লোকের প্রয়োজন হবে। তবে নির্বাচনী কর্মকর্তা হিসেবে কারা নিযুক্ত হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি। কারণ এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন, সিভিল প্রশাসন, সেখান থেকে আসে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় মঈন খান। তর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এছাড়া জোটের ব্যাপারে বিএনপি সময়মতো সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান মঈন খান। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি। এ সময় তিনি বলেন, শুধু 1971 নয়, 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবার কাছে ক্ষমা চান জামায়াতের আমির। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই, আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামায়াতে ইসলামী লাভবান হবে, তাই ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য তার। বিকেলে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় এসব কথা বলেন জিএম কাদের। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায় দাবি করে তিনি বলেন, দেশের ইতিহাসে কখনো এত খারাপ
আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না। এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না উল্লেখ করে বলেন, সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন মহাসচিব। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। ওই কমিশনের ভিত্তিতে যা হচ্ছে সবকিছু বিভাজনতন্ত্রের সূচনা করছে। জাতি দুই ভাগ হয়ে যাচ্ছে, দেশ দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে গৃহযুদ্ধ হতে পারে। এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সাথে জোটবদ্ধ হয়ে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় গণসংহতি আন্দোলন। এরই মধ্যে প্রায় ১৫০ আসনের প্রার্থী প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে বলেও জানান দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আগামী নির্বাচনে সমমনার রাজনৈতিক দল নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক জোট গড়ে তোলার কথাও বলছে গণসংহতি আন্দোলন। একটি জাতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বেশ কয়েকটি গণসংগঠনকে সাথে নিয়ে ২০০২ সালে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। রাজনীতিতে সাম্য, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ কিংবা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলাই ছিল লক্ষ্য। তবে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে দলটি নিবন্ধিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বেশ তৎপর বাম ঘরানার দলটি গণতন্ত্র মঞ্চের সাথে সমন্বয় করে ৩০০ আসনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। যে প্রার্থী তালিকা সেটা গণতন্ত্র মঞ্চের সাথে সমন্বয় করছে এবং সেখানে ইতিমধ্যেই প্রায় ৩০০ আসনে আমাদের মঞ্চের দিক থেকে প্রার্থী তালিকা তৈরি করার কাজটি চলছে। ইতিমধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি আসনের তালিকা প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে, বাকিটাও খুব দ্রুতই ঘোষণা করা হবে। বিএনপির মতো বড় দলের সাথে জোটবদ্ধ না হলেও আসন সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান জুনায়েদ সাকি। জোটগতভাবে বিএনপি কিংবা এই কোনো বড় দলের সাথে এখন জোটে যাচ্ছি না, কিন্তু আমরা যুগপৎ ধারায় যারা আন্দোলন করেছি তাদের মধ্যে একটা নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতার বিষয়টি এখনো চলমান আছে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট করে তোলা, যেটা বড় দলগুলোর যে বলয় তার বাইরে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ে ভূমিকা রাখার পাশাপাশি জনগণের স্বার্থ রক্ষায় প্রগতিশীল গণতান্ত্রিক জোট গড়ায় আগ্রহী গণসংহতি আন্দোলন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস শুরু হলেও নানা সীমাবদ্ধতায় তাতে বেশি সময় লাগছে। তথ্যকেন্দ্র না থাকায় পণ্যের হদিস পাচ্ছেন না আমদানিকারকরা। যেসব কাজ আগে দিনে দিনে শেষ হতো, এখন সেখানে ৪৮ ঘন্টাও লেগে যাচ্ছে। কন্টেইনারবাহী ট্রাকের জট লাগায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট, আমদানি করা পণ্য পরিবহনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় সারি সারি ট্রাক। কার্গো ভিলেজে আগুন লাগার পর বিকল্প উপায়ে সাময়িকভাবে পণ্য খালাস শুরু করেছে ঢাকা কাস্টমস। আগে প্রতিদিন গড়ে ৪,০০০ চালানের বিপরীতে যে পরিমাণ পণ্য খালাস হতো, এখন তার ২% কম হচ্ছে। ঢাকা কাস্টমস অফিস থেকে ৯ নম্বর গেটের দূরত্ব প্রায় ১.৫ কিলোমিটার হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে C&F এজেন্ট কর্মীদের। অন্ধ মানুষের মতন করে আমরা মাঠে দিয়ে দিছি। এখন আমাদের মাল, আমি কালকে রাত 10টার সময় আমি মাল পাইছি, 3টার সময় পেপার জমা দিয়েছি। এখন আমার মনে হয় 3 থেকে 4 দিনে পৌঁছাতে পারবো কিনা সেটা আমার কাছে সন্দেহ লাগতেছে। কারণ দেখেন, কালকে থেকে আমরা এই পর্যন্ত দাঁড়া রয়েছি, এখন তো আমরা একটা শিপমেন্ট বের করতে পারিনি। সময় মতো পণ্য খালাস না হওয়ায় স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না সংশ্লিষ্টরা। ফ্যাক্টরি চালু করা, প্রোডাকশনে যাওয়া, প্রোডাকশনকে স্বাভাবিক করা এবং আপনার এই যে মাঝখানে যে 2 দিন 3 দিনের গ্যাপ,
সেটাকে রিকভার করে এসে আবার পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে এটা বাধাগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি। সমস্যা সমাধানে একসঙ্গে বৈঠক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড এবং সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এতে কার্গো ভিলেজের বাকি 3টি গেট শিগগিরই খুলে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এখান দিয়ে মাত্র 2% পণ্য বাট বের হচ্ছে না, সম্ভাবনা। আর এখানে এসে কাজ করা সবার জন্য দুর্বিহ। গোডাউনে আরও 2টা গেট মনে হয় রিপেয়ার হচ্ছে, খুব শীঘ্রই মনে আমরা দেখতে পারবেন যে ওখান দিয়ে মনে হয় বাট ইন্ডাস্ট্রিয়াল পণ্য বা গার্মেন্টস পণ্য খালাসের মনে হয় প্রক্রিয়া চলতেছে। এদিকে আগুনের ঘটনার পর কার্গো ভিলেজে যেসব পণ্য অক্ষত অবস্থায় আছে তার তালিকা করেছে বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এসব পণ্য এসেছিল 16, 17 ও 18 অক্টোবরের বিভিন্ন ফ্লাইটে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামে এক তরুণ নিহত হয়েছেন। স্বজন প্রত্যক্ষদর্শীদের দাবি নিহত জাহিদ কোনো অপরাধে জড়িত নন, পেশায় গ্রাফিক ডিজাইনার। পুলিশ বলছে তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে আধিপত্যের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এবার দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেলেন তরুণ গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ জাহিদ। বৃহস্পতিবার ভোরে সংঘর্ষের সময় তার মাথায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরিবারের দাবি, নিহত জাহিদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। এলাকার পোলাপান ওই এলাকায় বিরিয়ানি খাইতে গেলে, চা আনতে গেলে, কিছু করতে গেলে এদেরকে মাইরা ফেলায়। এটার কারণ কি? নিজের এলাকায় কি নিজের পোলাপানরা যাইতে পারবে না? এই সাইডে থাকে আপনার সোদপুরিয়া গুরু, ওই সাইডে থাকে পাহাড় মনু, পিচ্চি রাজা, এরা সব মিলা এই এলাকা নিতে চায়। স্থানীয়রা জানিয়েছে মাদক ব্যবসার দ্বন্দ্বে ক্যাম্পে প্রায় প্রতি রাতেই সংঘর্ষ ঘটে। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। আমরা নিজে কইলা পাই না যে কারণটা কি, এরা নিজে নিজে মারামারি করে, নিজে নিজে পালায়া যায়। আবার রাত্রে 2টার সময় আরম্ভ করছে, কমপক্ষে 50-60 জন আইছে। ক্যাম্পের 4 ও 7 নম্বর গলিতে বেশি মাদক কারবার হয়। ব্যবসা নিয়ন্ত্রণ করে চোয়া সেলিম, শাহ আলম, তারিক, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ফারুক ও ইমতিয়াজ সহ কয়েকজন। ওরা পুরো ক্যাম্পের নিয়ন্ত্রণ করতে চাইতেছে, আমরা নিয়ন্ত্রণ হবে না। ওরগুলাম না, চোয়া সেলিম আছে, পিচ্চি রাজা আছে, সালম আছে, তারপরে বউবিরানির ছেলে আছে। ক্যাম্পে মাদক ব্যবসা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমন প্রশ্নে পুলিশ বলছে, মূল হোতাদের ধরতে না পারলে ক্যাম্প শান্ত হবে না। মাদকের কাঁচা পয়সা, চাকরি করে কষ্ট করা লাগবে, এই কষ্টও করতে চায় না। কাঁচা পয়সার দিকে ওই ইয়ং জেনারেশন ঝুঁকে পড়তেছে। যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে তাদের গায়ে হাত পড়তে হবে, তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না। জেনেভা ক্যাম্পে 6 মাসে সহস্রাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতির সাগররণী হত্যা মামলার প্রতিবেদন জমা দিতে টাস্ক ফোর্সকে আরও 6 মাস সময় দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনে সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 30 সেপ্টেম্বর তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে 6 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরে 4 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পিবিআইয়ের প্রধানকে আহ্বায়ক করা হয়। টাস্ক ফোর্সের অন্য সদস্যরা হলেন পুলিশ সদর দপ্তর ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার 1 জন করে 2 জন এবং র্যাব থেকে পরিচালক পদমর্যাদার 1 জন। 2012 সালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয় সাংবাদিক সাগর সরোয়ার এবং মেহেরুন রুনিকে। বর্তমান সরকার আসার পরে 5 সদস্য বিশিষ্ট একটা টাস্ক ফোর্স কমিটি গঠিত হয়েছিল। এই টাস্ক ফোর্স কমিটিও প্রায় 1 বছর সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তারা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রেস দেখাতে পারেননি। আমি মনে করেছিলাম যে এই টাস্ক ফোর্সের যারা সদস্য তাদেরকে আদালতে আসার জন্য নির্দেশনা দেওয়া হোক মর্মে আমি সাবমিশন রেখেছিলাম, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এটাকে অপোজ করা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দামে 1 লাফে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে দর কমার সঙ্গে দেশেও সোনার দাম প্রতি ভরিতে 8,386 টাকা কমেছে। তবে এরপরেও 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে 2,08,996 টাকা। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, দেশের বাজারে তেজাবি বা
খাঁটি স্বর্ণের দাম কমেছে। তাই স্বর্ণের নতুন দর ঠিক করা হয়েছে, যা আজ সকাল থেকেই বাজারে কার্যকর হয়েছে। নতুন দামে 21 ক্যারেটের প্রতি ভরি কিনতে গুনতে হবে 1,99,501 টাকা, 18 ক্যারেটের স্বর্ণের ভরি 1,70,994 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে 1,42,219 টাকা দরে। এর আগে টানা 8 দফা বাড়ে স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ 2,17,000 টাকা ছাড়ায়। এবার স্বর্ণের দাম কমার সঙ্গে রূপার ভরিতেও দাম কমেছে 735 টাকা। 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে 5,470 টাকা দরে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে 91,005 কোটি টাকা শুল্ক কর আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 8,899 টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারেনি এনবিআর। জুলাইয়ের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 30,111 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 27,247 কোটি টাকা। পরের মাসের লক্ষ্য ছিল 30,889 কোটি টাকা, আদায় হচ্ছে 27,174 কোটি টাকা। অন্যদিকে সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 38,904 কোটি টাকা, কিন্তু আদায় হচ্ছে 36,582 কোটি টাকা। এনবিআর কর্মকর্তা জানান, ব্যবসা বাণিজ্যে ধীর গতি থাকায় রাজস্ব আদায় তুলনামূলক কম হয়েছে, তবে বছরের শেষ দিকে রাজস্ব আদায়ে গতি বাড়বে বলে মনে করছেন তারা। নরসিংদীতে স্ত্রী এবং 3 সন্তান সহ 6 জনকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার মধ্যরাতে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে ফরিদ এবং রিনার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এজন্য রিনা তার বাবার বাড়ির সঙ্গীতা এলাকায় 3 সন্তান নিয়ে থাকতেন। বুধবার রাত 2টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী, 3 সন্তান এবং শালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দরজায় তালা দিয়ে পালিয়ে যায় ফরিদ। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে 3 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পরিবারের দাবি, মাদকাসক্ত ছিলেন ফরিদ। পুলিশ বলছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার সংবাদের। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।